আমাদের আসরে আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বউ চণ্ডীর মাঠ। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। শুরু হচ্ছে আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বউ চণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে ঢুকেই নৌকাটা জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, ওই বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাঁটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিনটা খোলা হয়েছে? যত শিগগিরই খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এই প্রথমবার খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা তুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ওই ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে মোহনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, ওই টেনেন্সি অ্যাক্টের কচকচানিতে আর দরকার নেই। তার চেয়ে বরং চলুন নেমে ওই তাঁবুর জায়গাটা ঠিক করা যাক। কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটির দুপাড় ভরে সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ, ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক চিকচিক করছে। নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়। তাদের কুঁচো কুঁচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা সেই নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালিক স্নান করতে এসেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, আচ্ছা, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? হ্যাঁ, সামনের এইটা না ওই পাশের ওইটা? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশে ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো গিয়ে এ গাঁগুলোর পেছনে, এক ক্রোশ দুই তফাত। তা আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো তা প্রায় 5-6 মাস। আমরা বললুম, হ্যাঁ, তা তো হবে, তা তো লাগবে, তার বেশিও লাগতে পারে। হ্যাঁ, আর দেখুন, এখানটা একটা ঠাকুরের স্থান। গায়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আরেকটু
সরে গিয়ে মানে ওই নদীর মুখের দিকে আপনারা তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধা। বৃদ্ধের নাম ভবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মহাশয় দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেলামেশা ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমি জমা নাকি অনেকে ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলো একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? মানে আপনাদের কি কোনো... নৃপেনবাবু বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, এই বউচণ্ডীটা আবার কি কথা? হ্যাঁ, শুনিনি তো আগে কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনল। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে আমার শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে। সেকালে এই গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বিয়ে বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল ওই প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো। চোখ দুটি বেশ ডাগর। ভাষা ভাষা মুখে চোখের ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এ গায়ে আর আসেনি। একদম সত্যি সত্যি। না না, সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুর শাশুড়িদের দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বলে, যেমন লক্ষ্মীর মতো রূপ, তেমনই গুণ। সত্যি সত্যি। আহা আহা। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভাব ভালো বটে, কিন্তু একটা বড় দোষ, সে কিছুতেই স্বামীর কাছে ঘেঁষে না। স্বামীকেও নিজের কাছে ঘেঁষতে দেয় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধহয়, সেই জন্যে এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, সে যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয় কাঁপে। বাড়িতে যেদিন কোনো যজ্ঞী বা কোনো বড় অনুষ্ঠান থাকে, তখন বাইরের লোকের ভিড় হয়। সেদিনও সে ঘর থেকে আর বাইরে বের হয় না।
স্বামীর ঘরে কিছুতেই তো সে যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এরোর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বোঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরের শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে ধরতে লাগলো, সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি, আমার বড্ড ভয় করে। তাকে বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কত গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দোর বন্ধ করে দিল। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে নইলে কতদিন 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 আর এই ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই তার বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গেছে ভেবে লোক পাঠানো গেল। তো লোক ফিরে এসে বললে সে সেখানে যায়নি। তখন সকলে বললে, তাহলে পুকুরে ডুবে মরেছে, তাই বুঝলে? বলছো? পুকুরে ডুবে গেল? যেতেও পারে, পুকুরের কথা তো বলা যায় না, জলের বিষয়। হতেই পারে। পুকুরেই ডুবে মরেছে তাই। একদম একদম। তো পুকুরেও জাল ফেলা হলো, কোনো সন্ধান মিলল না। বউয়ের কচি মুখ ও নিরীহ চোখের কথা ভেবে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশই পেল না। কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, তখন চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে ঘরে আনলেন। আজ পাড়াগাঁ নতুন কিছু একটা বড় ঘটে না, অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপরে সেটা ক্রমে কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মোজে বাঁওড় হয়েছে এই তো সেই দিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকো চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশের একজনকে ছিল, সে উঠে গিয়ে অন্য কোথাও বাসা বাঁধল। এসব এসব অনেক বছর আগের কথা, 70-80 বছর হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে আসে। দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি।
কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সম্মুখ জ্যোৎস্নার রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরার পথে ছাতিম গাছের নিচুর ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরে মাঠে সন্ধ্যার আবছায়ার জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে 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 চলে যাচ্ছে। আর তার সমস্ত গায়ের সাদা কাপড় জ্যোৎস্না পরে চিকচিক চিকচিক করতে থাকছে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে যেন খানিকটা আগে এইখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ ছোপ যেখানে বড় ঘন সেইখানে চলে গেছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম্য বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলেদের সর্দি সারে। ছেলে বিদেশ থাকার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পরই শীঘ্রই সুসংবাদ আসে। মেয়েদের বিপদ আপদ হলে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। মা গো মা। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানান কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর করে একটা শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন শিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকার গালুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে আর মাঠের মধ্যের বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চেয়ে থাকে। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূর্ব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটার আর কত দেরি। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠেছে। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আঁধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে
সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কিংবা কোনো পতঙ্গের ডাক, কিন্তু আমার মনে হলো বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পেছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নার রাত্রি অল্প অল্প করে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জিতা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো। শুনলেন আজকের গপ্প বউ চণ্ডীর মাঠ। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক ডক্টর মনসিত জানা। বৃদ্ধের চরিত্রে সুনয়ন মুখার্জি, হেমেনবাবুর চরিত্রে সুব্রত মুখার্জি, নৃপেনবাবুর চরিত্রে শুভম মুখার্জি, বউয়ের চরিত্রে সুপ্রীতি সিং। এছাড়া অন্যান্য চরিত্রে সৃজন সাহা ও স্পন্দন ব্যানার্জি। স্ক্রিপ্টিং সৃজন সাহা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং সৃজন সাহা ও স্পন্দন ব্যানার্জি। পোস্টার ডিজাইন এবং অ্যানিমেশনে শুভজিৎ জানা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সমগ্র গল্পটির তত্ত্বাবধান, পরিচালনা এবং পরিকল্পনায় ডক্টর মনসিত জানা। আমাদের আসর আবার বসবে ঠিক পরবর্তী শুক্রবার রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।